আচ্ছা, আজকে আমরা পড়ব লীলা রায়ের ইতিহাস বইয়ের পাতা নম্বর 44। আজকে আমরা কি কি পড়ব? লিপির নাম আর কার রাজত্বে বা কার বিষয়ে রয়েছে। তাহলে প্রথমে কি পড়ব? গোয়ালিয়র প্রশস্তি। প্রশস্তি কার সম্পর্কে? ভোজ। আচ্ছা, কিভাবে মনে রাখবো? গরু, গোয়াল থেকে গরু। গরু গরু কোথায় ভোজ করে? গোয়ালে। ঠিক আছে, পরীক্ষার সময় ইন্টারেস্টিং, কিন্তু পরীক্ষার সময় মনে পড়বে এইভাবে। আচ্ছা, তারপরে কি আছে? দেওপাড়া প্রশস্তি। দেখো, এগুলো জাস্ট মনে রাখার জন্য, কিন্তু পরীক্ষার সময় এগুলোই দেখবে কাজে লাগছে। দেওপাড়া প্রশস্তিতে কি আছে? রাজা বিজয় সেন। বিজয় সেন। দেওপাড়াটা কোথায় অবস্থিত বলো তো? দেওপাড়াটা, বিজয় সেন কোথাকার রাজা ছিলেন? দেখো, দেওপাড়া প্রশস্তি রাজা বিজয় সেন। দেওপাড়া এটা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশে। আচ্ছা, আর এটা বিজয় সেন। দেখো, বিজয় সেন, সেন পদবিটা আমাদের বাংলা, অখণ্ড বাংলায় ছিল, বাংলাদেশে ছিল। দেওপাড়াটা বাংলাদেশে অবস্থিত, আর সেন পদবি আমাদের বাঙালিদের পদবি, তাই না? বাঙালিদের, তাহলে এটা পূর্ববঙ্গ বা বাংলাদেশে, এখান থেকে এটা মনে থাকবে। আর আছে হাতিগুম্ফা লিপি। লিপি এটা কার? রাজা খারবেল। আচ্ছা, কিভাবে মনে রাখবে? হাতি বেল খায়, ওখান থেকে হাতি বেল খায়, আর কিছু মনে রাখবো না, হাতি বেল খায়। তাহলে ওখান থেকে আমরা হাতিগুম্ফা লিপি, রাজা খারবেল মনে পড়বে। পরেরটা 4 নম্বরে কি আছে দেখো? কলিঙ্গ লিপি। 4 নম্বরে আছে কলিঙ্গ লিপি। কলিঙ্গ লিপি রাজা অশোক। কিভাবে মনে রাখবো? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল না, এখানেই অশোক জয়লাভ করেছিল। হ্যাঁ, এটা সম্ভবত 326 খ্রিস্টাব্দ। হ্যাঁ, কলিঙ্গ বিজয় করেছিল অশোক। সেখানে প্রচুর রক্তপাত, মানুষের মৃত্যু দেখে অশোক হচ্ছে কি, যুদ্ধনীতি থেকে ধর্মনীতি প্রবর্তন করেছিল। তাহলে এটা আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা এখান থেকে অশোক উড়িষ্যার কলিঙ্গ যুদ্ধের সময় যে ঘটনাগুলো, বা ওখান থেকে কি শিখেছিলেন, বা উনি যে ধর্মটা যে গ্রহণ করেছিলেন, ওইটা সম্পর্কে কলিঙ্গ লিপিতে লেখা আছে। তাহলে এটা আমাদের মনে থাকবে। 5 নম্বরে কি আছে? সম্পট লিপি। সম্পট লিপি এটা কে লিখেছেন? মানে কার সম্পর্কে আছে? রাজা কনিষ্ক। আচ্ছা, কনিষ্ক হচ্ছে কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা। কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা। হ্যাঁ, কুষাণ শ্রেষ্ঠ, কনিষ্ক শ্রেষ্ঠ থেকে সম্পট, সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট। হ্যাঁ, শ্রেষ্ঠ সম্রাট যদি মনে রাখি। এটা আমাদের দুটো প্রশ্ন হলো, এক হচ্ছে কনিষ্ক সম্পট লিপিতে কনিষ্কের সম্পর্কে লেখা আছে, আর 2 নম্বর হচ্ছে আমাদের এই যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে, রাজা কনিষ্ক। এখানে যেমন 2-3টা প্রশ্ন হয়েছে। যুদ্ধনীতি থেকে ধর্মনীতি কখন প্রবর্তন করেন অশোক? সেটা হচ্ছে কলিঙ্গ বিজয়ের পর। আর কলিঙ্গটা কোথায় অবস্থিত? না, উড়িষ্যায় অবস্থিত। আর কি হলো, কলিঙ্গ কত খ্রিস্টাব্দে জয় করেন? হ্যাঁ, 326 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু অনেকগুলো জিনিস জানা হচ্ছে, এগুলো মনে থাকবে পরীক্ষার সময়। এই ভিডিওটা বারবার দেখবে, তাতে তোমাদের মনে থাকবে। পরেরটা কি আছে দেখো? 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে ইরান। ইরান লিপি। ইরান লিপিতে রাজা বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য, হ্যাঁ, বিক্রমাদিত্য মনে রাখবে। আচ্ছা, পঞ্চতন্ত্রের গল্প ছিল না? পঞ্চতন্ত্রের গল্প
পঞ্চতন্ত্রের গল্পতে এই বিক্রমাদিত্য যে সেই হচ্ছে আমাদের ইতিহাসের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার দেখো কিভাবে মনে রাখবো। বিক্রমাদিত্যের ঘাড়ে হচ্ছে কে থাকতো? বেতাল, বেতাল সরি বেতাল, তাই না? আর দিয়ে ছুটে চলতো। বেতাল বিক্রমাদিত্যের ঘাড়ে করে যেত আর কি। তাহলে রান থেকে দৌড়ে নিয়ে রাজা ওকে পিঠে করে নিয়ে দৌড়ে যেত, যেখানে পারতো না সেখান থেকে আবার বেতাল গাছে ফিরে যেত। এই ঘটনাটা আমরা সবাই জানি, এখান থেকে মনে থাকবে, দৌড়ে যেত। সাতেরটা দেখ, তাঞ্জোর লিপি। তাঞ্জোর, দেখো তাঞ্জোর লিপিটা কি? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল। দ্বিতীয় রাজেন্দ্র চোল অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আমরা প্রথম বা দ্বিতীয় মনে রাখবো না। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রথম চন্দ্রগুপ্তও ইম্পর্টেন্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্তও ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য যদি বলা হয়, বিক্রমাদিত্য থেকে বেতাল, আর বেতাল হচ্ছে দৌড়ে যেত কার সাথে? বিক্রমাদিত্যের সাথে। তাহলে রানটা মনে থাকবে। এবার দেখো তাঞ্জোর, ইয় জ র, হ্যাঁ এটা র আর জ, এটা উল্টালে এটা আসছে না, তাঞ্জোর। আর হচ্ছে রাজ মানে র জ আর জ র, ঠিক আছে, উল্টো। দেখলে পরীক্ষার সময় মনে পড়বে। পরেরটা দেখো 8 নম্বরে কি আছে? এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা আসার খুব চান্স। তিরুমালাই লিপি, তিরুমালাই লিপি। তিরুমালাই লিপিতে কার সম্পর্কে লেখা আছে? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল। আগেরটা কি ছিল? তাঞ্জোরটাও তাই, আর তিরুমালাইটাও তাই। আচ্ছা, তিরুমালাই আর তাঞ্জোর দুটোই একই স্টেটে অবস্থিত, দক্ষিণ ভারতের একই জায়গায় অবস্থিত তিরুমালাই আর হচ্ছে তাঞ্জোর। সেখান থেকে একটা যদি মনে রাখি, রাজেন্দ্র চোল মনে থাকবে। হ্যাঁ, তিরুপতি বালাজির ওখানেই আর কি অবস্থিত সব কিছু। তিরুমালাই আর তাঞ্জোর এই দুটো একই জায়গায় অবস্থিত। হ্যাঁ, তাহলে এখান থেকে রাজেন্দ্র চোল কথাটা মনে থাকবে। 9টা কি আছে? খালিমপুর লিপি, খালিমপুর লিপি, তাম্রলিপি আর কি, ধর্মপাল। আচ্ছা, বিক্রমশিলা যে মহাবিহার, এটা কে প্রতিষ্ঠা করে? রাজা ধর্মপাল। ধর্মের পাঠ, এটা মনে রাখবে। তাহলে বিক্রমশিলা ধর্মপাল। সেখান থেকে কি মনে রাখবে? খালিমপুর। কি করে মনে রাখবে? দেখো দাঁড়াও, এটা একটু ভাবতে দাও, 1 মিনিট। দেখো এখানে খালিমপুর আর ধর্মপাল লেখা দুটোর মিল পাচ্ছ? খালিমপুর, আবার এখানে একটা ল, এখানে একটা ল, আর এখানে ধ, আর এটা ক্ষয়ের মতোই, পুরোটার মিল আছে লেখাটা। দেখো খটা আমরা এইভাবে লিখি, আবার ধটা এইভাবে লিখি, এই দুটো মোটামুটি একই। ল আছে, ম আছে, প আছে, এখানে যা আছে মোটামুটি এখানেও তাই আছে। এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো খালিমপুর ধর্মপাল। আর ধর্মপালের মানে প্রতিষ্ঠিত মহাবিহারটার নাম বিক্রমশিলা। বিক্রম মানে হচ্ছে, দেখো বিক্রম কার বেশি? যে হচ্ছে ধার্মিক তার কিন্তু বিক্রম বেশি হবে, যে ধার্মিক তার বিক্রম বেশি হবেই অধার্মিকের থেকে। অধার্মিকের ঔদ্ধত্য বেশি, আর ধার্মিকের বিক্রমটা বেশি। হ্যাঁ, এখান থেকে মনে থাকবে। আচ্ছা, ধর্মপাল, এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন হলো, ধর্মপাল আমাদের বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, ভিরিত্তি
কীর্তি স্তম্ভলিপি। কীর্তি স্তম্ভলিপি এটা কার? না স্কন্দগুপ্তের। স্কন্দগুপ্ত। আচ্ছা, আগে একটা পড়েছিলাম না, ওটা আলাদা, চলো। কাঁধে ভারোত্তোলন করে। ভারোত্তোলন, ভারোত্তোলন, ভারোত্তোলন মানেটা কি? ওয়েট লিফটিং। WIGHTLEFTING, ওয়েট লিফটিং। মানে যারা বক্সিং করে তারা দেখবে বলে 125 কেজিতে সোনা পেয়েছে, 250 কেজিতে সোনা পেয়েছে, ওই সেম ওইটাই ভারোত্তোলন। ভারোত্তোলন কি মানে কাঁধের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তাহলে ওখান থেকে ভারোত্তোলন, আর এখান থেকে কাঁধ যত মজবুত হবে তত ভার বহন করতে পারবে, এটা মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষার সময় প্রশ্নটা একটুখানি ধ্যান দিয়ে মানে একটু ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে। আর একটুখানি যদি পড়ো পরীক্ষার সময় অবশ্যই মনে পড়বে। গঞ্জাম লিপি শশাঙ্ক। গঞ্জাম লিপি রাজা শশাঙ্ক। শশাঙ্ক কোথায় ছিল? আচ্ছা, শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আচ্ছা, এটা কোথায় আছে? এটা আমাদের গৌড়, গৌড়েশ্বর শশাঙ্ক। গৌড় কোথায়? উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে আছে। হ্যাঁ, কর্ণ সুবর্ণ মানে কি? কান, কান, কানে, কান সোনা মানে সোনা। তাহলে দেখো কান সোনাও অনেক সময় অপশানে থাকে। শশাঙ্ক থেকে সোনা মনে থাকবে? শশাঙ্ক থেকে সোনা, সোনা থেকে কান, কা থেকে গঞ্জাম থেকে গুঞ্জন। গুঞ্জন কিসে শোনে? কান দিয়ে, কান দিয়ে গুঞ্জন শোনে। ঠিক আছে, শশাঙ্ক থেকে এখানে দুটো প্রশ্ন হলো। একটা কি, শশাঙ্ক তার রাজধানী কর্ণ সুবর্ণ, তিনি কোথায় ছিলেন? উত্তরবঙ্গের গৌড়ে, উত্তরবঙ্গের গৌড়ে। ইনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজা, হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, তাহলে গঞ্জাম থেকে গুঞ্জন, গুঞ্জন থেকে কান, মানে গুজব, যেটা গুজব কানে শোনে না, আর গুঞ্জনটাও তাই কান দিয়ে শোনা যায়। ঠিক আছে, সেখান থেকে কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ থেকে শশাঙ্ক, আর সুবর্ণ থেকে শশাঙ্ক মনে থাকবে। হ্যাঁ, সোনা থেকে শশাঙ্ক, সুবর্ণ মানে সোনা। হ্যাঁ, সুবর্ণ থেকে সোনা। এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। 11 নম্বরে কি বলেছে দেখো, গরুধ্বজ লিপি। গরুধ্বজ লিপি কার? হেলিওডোরাস। এটা ইম্পর্টেন্ট। গরুধ্বজ, গরুর ধ্বজ, গরুর, গরুর ধ্বজ, গরুর ধ্বজ এটা কার? হেলিওডোরাস। এটা আসে। হেলিওডোরাস কোথাকার? ইনি হচ্ছে গ্রিক। হেলিওডোরাস কোথাকার লোক? দেখো এগুলো সব আমাদের জানা, নামগুলো সব জানা, হেলিওডোরাসের নামটা অজানা। তাহলে আমরা কি মনে রাখবো? হেলিওডোরাস এটা কোথায়? এটা আছে গ্রিকে। গ্রিক থেকে গরুর মনে থাকবে। পরেরটা দেখো, 12টা। 12টা কি বলেছে? বোজক্ষাই লিপি, এটা খুব ইম্পর্টেন্ট। শশাঙ্কের ওইটা গঞ্জাম লিপিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি? বোজক্ষৈ লিপি, বোজক্ষাইও বলে। হ্যাঁ, বোজক্ষৈ বা বোজক্ষাইও বলে, কই বা খাই। ঠিক আছে, এটা কি? আর্যদের সম্পর্কে, আমরা আর্যদের সম্পর্কে সব কিছু জানতে পারি। আর্যদের সম্পর্কে কখন এসেছিল, তারা কেমন দেখতে ছিল, তাদের যুদ্ধনীতি কেমন ছিল, তাদের সমাজ কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, এগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, মানে কোথা থেকে, কই মানে কোথা থেকে এসেছিল আর্যরা। অন্যরা তো ধরো যেখানে রাজত্ব করতো, এখানে যতগুলো রাজা আছে কয়েকজন বাইরে থেকে এসেছিল,
কিন্তু আর্যদের যে ব্যাপারটা, আর্যরা আমাদের দেশে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করে, ওদের যে ব্যাপারটা, তাহলে কই থেকে কোথা থেকে এসেছিল আর্য, এগুলো মনে থাকবে। ঠিক আছে, 13 নম্বর, এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থই করে নেবে দরকার হলে। নানাঘাট লিপি হচ্ছে প্রথম সাতকর্ণী। নানাঘাট লিপি হচ্ছে প্রথম সাতকর্ণী। নানাঘাট লিপি। আচ্ছা, এই বংশের যে রাজা ছিল না, নানা মানে কি দাদু, তাই না, দাদু। এই বংশের যে রাজা মানে দ্বিতীয় সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, এই হচ্ছে বিখ্যাত রাজা। বিখ্যাত রাজার দাদু কে ছিল? সে হচ্ছে নানা, সেই ছিল প্রথম সাতকর্ণী। মনে থাকবে, দাদু প্রথম হবে নিশ্চয়ই, আর নাতি দ্বিতীয়, আর মাঝখানে আরেকজন রাজা ছিল, আমার এখন মনে পড়ছে না। যাই হোক, প্রথম দ্বিতীয় যখন বলছি, তার মানে কিন্তু এটা প্রথমেরটা দাদু আর পরেরটা নাতি। দাদু আর নাতির নাম একই রাখতো আগেকার রাজারা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সাতকর্ণী যদি বিখ্যাত রাজা হয়, এনার কি আইহোল শিলালিপি। আইহোল শিলালিপি, আইহোল শিলালিপি। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। কেন? আইহোলটা দিয়ে বলবে প্রথম সাতকর্ণী, নানাঘাট দিয়ে বলবে দ্বিতীয় সাতকর্ণী। হ্যাঁ, তারপর বলবে সঠিকটা বলো বা কোনটা ঠিক কোনটা বলে এরকম বলো। তাহলে আমরা মনে রাখবো প্রথম থেকে নানা, প্রথম যে আছে সে হচ্ছে নানা। আর আইহোল শিলালিপি এখানে লেখা নেই, কিন্তু আমরা আরেকটা পড়ে রাখবো আইহোল, হ্যাঁ, থেকে আমরা মনে রাখবো সাতকর্ণী। ঠিক আছে, আইহোল থেকে আরেকটা কি 14 নম্বরে কি আছে? মান্দাসর লিপি। মান্দাসর লিপি, এটা কি হবে? যশোধর্মন। যশোধর্মন। যশোদা কে ছিল? মা ছিল। কার? কৃষ্ণের। কিভাবে মনে রাখবো? যশোদা কার মা ছিল তো, তাহলে কৃষ্ণের মা ছিল যশোদা। এখান থেকে যশোদা আর মান্দাসর লিপি, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে লিপি যেগুলো আছে, ঠিক আছে, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। একটা প্রশ্ন এখান থেকে আসবে, হ্যাঁ, একটা প্রশ্ন এখান থেকে আমরা ধরেই নিতে পারি আসবে। পরে যেটা আছে দেখো, পরে আমি এইখানটাতে দিয়ে দেবো, হ্যাঁ, এখানে দিয়ে দেবো যে কি কি কোনগুলো বইগুলো পড়তে হবে, সেটার একটা স্ক্রিনশট শেষে কিংবা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, শেষের দিকে দিয়ে দেবো। আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, প্রাকৃতিক বৈচিত্র্যের বিভিন্নতা অনুসারে ভারতবর্ষকে 5টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। এটা আমাদের প্রয়োজনে, এটা ভূগোলে পড়বো আমরা। পরেরটা দেখো, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর, হ্যাঁ, নৃতত্ত্বের জাদুঘর বলেছে কে? ভিনসেন্ট স্মিথ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, জাদুঘর, সেখানে কি থাকে? ভিনটেজ জিনিস থাকে। ভিনটেজ মানে কি? ঐতিহাসিক বা পুরনো। তাহলে আমাদের ভিনটেজ থেকে ভিনসেন্ট কথাটা মনে থাকবে। আর ভিনসেন্ট কি বলেছে? জাদুঘর, নৃতত্ত্বের জাদুঘর। কাকে বলেছে? ভারতকে। কেন বলো তো? ভারতে সমস্ত জাতি, সমস্ত ধরন, সমস্ত যত রকম, মানে একটা পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ ভারতকে বলা যায়। ভারতের উপরে দেখো হিমালয় আছে, বরফ আছে, নিচের দিকটায় আছে তোমার সমুদ্র, জল, আবার মরুভূমিও আছে, হ্যাঁ। তারপরে এই সব বৈচিত্র্যের জন্য মানে যত রকম জাতি
বা যত রকম সভ্যতা গড়ে উঠতে পারে এই ভারতকে, অখণ্ড ভারতকে ঘিরেই তৈরি হয়েছিল। অখণ্ড ভারত মানে একদম মায়ানমার থেকে শুরু করে এদিকে পাকিস্তান, আফগানিস্তান, এইগুলো আগে অখণ্ড ভারতের অংশ ছিল। তাহলে নৃতত্ত্বের জাদুঘর ভারতে, যেহেতু সিন্ধু সভ্যতা, মানে তারপরে তোমার মহেঞ্জোদারো সভ্যতা, প্রত্যেকটা সভ্যতা রয়েছে ভারতে, মানে অখণ্ড ভারতে ছিল, আবিষ্কার হয়েছে। তাহলে সেখানে নৃতত্ত্ব মানে পুরোনো দিনের যে মানুষের কঙ্কাল, তারপর হাড়, এগুলোর থেকে যে আমাদের স্টাডি হয় সেটাকে নৃতত্ত্ব বলা হয়। ঠিক আছে, তাহলে ভারতেই মানে পাওয়া গেছিলো। কি কি পাওয়া গেছে? সিন্ধু সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সব কিছুই। ওই জন্য ভারতবর্ষ নামের উৎপত্তি প্রাচীন ভারতের ভরত নামের রাজা থেকে। ভারতের উৎপত্তি প্রাচীন ভারতের ভরত রাজা থেকে। দেখো, এটা আমরা রামরাজত্ব বলি তো, ইয়েকে, আমাদের দেশকে যদি আমরা রামরাজত্ব ধরি, রামের যে রাজা ছিল তার নাম ভরত, সেখান থেকে ভারত, বা ভরত থেকে ভারত কথাটা মনে থাকে। প্রাচীন ভারতবর্ষে একমাত্র ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে কাশ্মীর সম্পর্কে, কাশ্মীর সম্পর্কে যেই গ্রন্থে লেখা আছে সেটা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। কি করে মনে রাখবো? আচ্ছা দেখো, এটা আমি ভালো করে বুঝবে। রাজতরঙ্গ কল কল করে চলে, কল কল শব্দ করে, তরঙ্গ তরঙ্গ, তাহলে কল কল থেকে কলহন কথাটা মনে থাকবে। আর দেখো, আগেকার রাজারা শীতে যে পোশাকগুলো পরতো তারা সব কাশ্মীরের পোশাক পরতো, কাশ্মীরি শাল, হ্যাঁ, কাশ্মীরের বিভিন্ন চাদর, এগুলো রাজাদের খুব পছন্দের ছিল। তাহলে রাজার যে পোশাক সেটা কাশ্মীর থেকে আসছে, তাহলে কাশ্মীর সম্পর্কে। আর তরঙ্গ হচ্ছে কলকল আওয়াজ করে, সেটার থেকেই কলহন কথাটা আমরা মনে রাখবো। দুটো তিনটে প্রশ্ন আমাদের একসাথেই পড়ে নেবো আমরা। আচ্ছা, রাজতরঙ্গিনীতে প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণনা আছে, সেটাই বললাম, কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা হয়েছে। পরেরটা দেখো, প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে। অশোকের শিলালিপি কি নাম ছিল? আজকেই পড়ালাম। অশোকের শিলালিপি কলিঙ্গ লিপি ছিল না? কলিঙ্গ লিপি ছিল। অশোকের শিলালিপি সম্ভবত 1937 বা 1937। দাঁড়া, একটু দেখে নিতে হবে আমাকে। এটা হচ্ছে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। এর পরেরটা কি আছে? এলাহাবাদ প্রশস্তি কবি হরি সেনের লেখা। এটা একটু দেখবো আমরা, এটা ইম্পর্টেন্ট। এলাহাবাদ প্রশস্তি রাজা হরি সেনের লেখা। হরি সেন এলাহাবাদ প্রশস্তি হরি সেনের রচনা। দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি ছিল। কি ছিল? সভাকবি ও পণ্ডিত ছিল হরি সেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিল। এখান থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো, হরি সেন আর সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরি সেন। এটা অনেক সময় পরীক্ষায় আসে। সেটা কি? এলাহাবাদ প্রশস্তি। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো? এলাহাবাদ, দেখো, এলাহি থেকে হ্যাঁ, এলাহি কাণ্ড কারখানা আমরা বলি না, এলাহি কাণ্ড কারখানা কার হতে পারে? সমুদ্রের। আমরা নদীর যত কর্মকাণ্ড হয় তার থেকে সমুদ্রের বিশালতাটা বেশি, এলাহি ব্যাপার।
মানে সমুদ্রের এলাহি, সমুদ্রের যে তোমার সমুদ্রের যে বিশালতা, হ্যাঁ, সেটাই এলাহা। তাহলে এবার এলাহি থেকে যদি আমরা এলাহাবাদ থেকে এলাহি মনে রাখি, এলাহি ব্যাপার সমুদ্রের, অবশ্যই জলাশয়ের মধ্যে সমুদ্রের এলাহি ব্যাপার হবে। এবার সমুদ্র থেকে সমুদ্রগুপ্ত মনে থাকবে, আর সমুদ্রগুপ্তের থেকে আমাদের হরিসেন মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, পরেতে কি আছে? আইহোল প্রশস্তি কবির অভিকীর্তি রচনা। ওই যে বললাম আইহোল প্রশস্তি কার সম্পর্কে লেখা আছে? দ্বিতীয় পুলকেশী। এই আচ্ছা, ওখানে আমার একটা ভুল হয়ে গেছে। নাসিক প্রশস্তি, যেটা নাসিক প্রশস্তি ওটা হবে, আর আইহোল যেটা এখানে, যেটা নাসিক প্রশস্তি, আইহোল প্রশস্তি হচ্ছে কবির রবি কীর্তি লিখেছিল কিন্তু, হ্যাঁ, না ঠিকই আছে, এটা রবি কীর্তির লেখা। আর এটা কার সম্পর্কে লেখা ছিল? দ্বিতীয় পুলকেশী। ওটা দ্বিতীয় বলে দিয়েছিলাম আমি, দ্বিতীয় হচ্ছে তোমার দ্বিতীয় সাতকর্ণী বলেছিলাম না, বা গৌতমীপুত্র সাতকর্ণী, এটা দ্বিতীয় সাতকর্ণী বলেছিলাম, কিন্তু আইহোল যেটা সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ, এখানটা আমি একটু মিস্টেক করে গেছি, দ্বিতীয় পুলকেশী লেখা। আমি এটা ভিডিওতে ওটা সংশোধন করে দেবো ওখানে, ঠিক আছে? আইহোল শিলালিপি এটা কি? দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ, পলক থেকে আই, পলক 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 থেকে আই, আই মানে কি? চোখ, চোখেই তো পলক থাকে না। আর ওখান থেকে রবি কীর্তিক কথাটা মনে রাখতে হবে আমাদের। আর নাসিক প্রশস্তিতে আছে হচ্ছে তোমার যে গৌতমীপুত্র সাতকর্ণী, হ্যাঁ, দ্বিতীয় সাতকর্ণী বা গৌতমীপুত্র সাতকর্ণী। এটা নাক কান, এটা থেকে মনে রাখবে। কর্ণী মানে কান, কর্ণ, নাক কান। কিভাবে মনে রাখবো? নাক কান, ঠিক আছে? মনে থাকবে আমাদের দুটো জিনিস, এখানে একটা, এটা একটা। এত গোলাই এগুলো আমারও গুলিয়ে গেছে, আমি ওটা ভিডিওতে ঠিক করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, দেখো তারপরে লেখা আছে আইহোল প্রশস্তি নামক অনুশাসনে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি আছে। দ্বিতীয় পুলকেশী, যে আইহোলে দ্বিতীয় পুলকেশী। পুলক মানে পলক, পলক থেকে আই, আই মানে চোখ, চোখেই তো পলক থাকে না। আচ্ছা, জুনাগড়ে রুদ্রদমনের কথা লেখা আছে জুনাগড় লিপিতে। আচ্ছা, জুনাগড় যা যা লিখছি এগুলো বইয়ের পাশে পাশে তোমরা পেন দিয়ে লিখে রাখতে পারো। জুনাগড় কি? রুদ্র দমন। জুন মাসে রোদের প্রখর তাপ থাকে, তাই না? জুন মাসে রোদের প্রখর তাপ, জুন মাসে রোদের প্রখর তাপ, এগুলো না এইভাবে ছাড়া মনে রাখা সত্যিই চাপ, পরীক্ষার সময় সব ভুলিয়ে যাবেন আমরা। তারপরে দেখো নাসিক শিলালিপি সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক সাতকর্ণী বললাম, গৌতমীপুত্র, নাসিক যেটা ওটা বললাম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী। কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে নাক কান, মনে থাকবে, নাক কান, কর্ণী থেকে কান, নাসিক মানে তো নাক। আচ্ছা, পুরাতন প্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? ভারতের পুরাতন প্রস্তর যুগ, আমাদের প্রস্তর যুগ তিনটে না, পুরাতন মধ্য, আধুনিক বা নব্য। পুরাতন প্রস্তর যুগে যে শিলা মানে রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, সেগুলো কোথায়? চিঙ্গলপুট আর মুঙ্গের।
চিঙ্গলপুট ও মুঙ্গের। মুঙ্গেরটা তো আমরা সবাই জানি বিহারে, আর চিঙ্গলপুরটা কোথায়? মাদ্রাজ। চাল মুগ মনে থাকবে, চাল মুগ, হ্যাঁ ডাল মুগ হয়, এটা আমাদের চাল মুগ দিয়ে মনে রাখবো। চাল মুগ অনেকদিন, মানে ধরো আমাদের একদম বেসিক খাবার, পুরোনো দিনের খাবার, তাহলে পুরাতন প্রস্তর মনে থাকবে। হ্যাঁ, চাল মুগ থেকে পুরাতন প্রস্তর মনে থাকবে। চাল মুগ মসুর আগে চাকিতে পেশা হতো না, চাকি হাতে ঘোরানো চাকি দিয়ে পেশা হতো, তো সেখানে কিন্তু পাথর থাকে, হ্যাঁ, তাহলে পাথর থেকে প্রস্তর যদি মনে থাকে, চাল মুগ, চিঙ্গলপুট আর হচ্ছে মুঙ্গে, আমাদের কিন্তু মনে থাকবে মানে পাথর থেকে প্রস্তর, তাহলে মানে পুরাতন খাবার না, এটা বহু পুরনো চাল মুগটা। হ্যাঁ, চাল মুগ যেটা আমাদের চাল ডাল মুগ মসুর যা আছে সেগুলো আমরা আগে কিন্তু চাকিতেই পিসতাম, এখান থেকে এটা মনে রাখবে। আমি যখন মানে এই ক্লাসগুলো দেখবে, বইটা নিয়ে বসার চেষ্টা করবে, ঠিক আছে? সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম তামা। প্রথমেই যেটা আবিষ্কার করে সেটা কি? তামা। এটা আমাদের ক্লাস 3-তে ছিল, তাই না? ইতিহাস বইতে একটা পাথর, ওরা মানে যখন পুরাতন দিনের মানুষ, মানে একদম শুরুর দিকে যখন আগুনের ব্যবহার শিখেছিল, তখন সে পাথর নিয়ে এসে হঠাৎ করে যখন দেখলো পাথরটা আগুনে পড়ে লাল হয়ে যাচ্ছে আর সেটা গলিয়ে কাজ করতে পারছে, সেটাই হচ্ছে তামা ছিল একদম প্রথমে। তাহলে প্রথমে তামা, তারপরে কি? লোহা। এবার কি দেখো, তামাটা তো নরম, তাই না? প্রথমে যেটা পেয়েছিল সেটা নরম, মানে নরম ধাতু ছিল। এবার কিছু বানালে বা কিছু তৈরি করলে তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। তারপরে তামার পরে লোহা আবিষ্কার হয়েছে। লোহাটা কি? শক্ত, যথেষ্ট শক্ত, তাই না? এরপরে ওরা লোহার যন্ত্রপাতি, তারপর নাঙল, তারপরে তোমার ছুরি, এগুলো সব বানাতে শুরু করেছিল। বর্ষা, তীর ধনুক। প্রথমে তামা দিয়ে ব্যবহার করে দেখলো তামাটা তাড়াতাড়ি গলে যাচ্ছে, কিন্তু তামার নরম ধাতু বলে সেরকম কাজে লাগাতে পারছে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেটা দেখো, সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন ছিল না। আর্যরা ভারতবর্ষের লৌহযুগের সূত্রপাত করে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের মনে হচ্ছে যেন মানে লোহা তো সব সভ্যতাতেই থাকবে, কিন্তু সিন্ধু সভ্যতার মানুষ দুটো জিনিস জানতো না। 1 নম্বর লোহার ব্যবহার, আর 2 নম্বর হচ্ছে ঘোড়ার ব্যবহার। ঘোড়াকে কি কাজে লাগানো যায়, বা ঘোড়া বলে যে মানে একটা পশু আছে যাকে পালন করে কাজ করানো যায়, এটা কিন্তু জানতো না। সিন্ধু সভ্যতায় এরা লোহার ব্যবহার জানতো না আর ঘোড়ার ব্যবহার জানতো না। এই দুটো খুব আসে পরীক্ষায়। সাধারণ মনে হচ্ছে লোহা আর ঘোড়া তো খুবই কমন ব্যাপার না, কিন্তু এই দুটোই সিন্ধু সভ্যতার মানুষ জানতো না, ঠিক আছে? আর আর্যরা ভারতবর্ষে লৌহযুগের সূত্রপাত করে। আর্যরা ঘোড়ার পিঠায়ও চাপতো আর লোহাও ব্যবহার করতো। সিন্ধু সভ্যতার মানুষ এই দুটো জিনিস জানতো না, যেটা আর্যরা আমাদের দেশে এসে আমাদেরকে শিখিয়েছিল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সমাধিস্থ করা হতো, একদমই তাই। হরপ্পা, আগের দিন বলেছিলাম না হরপ্পা কথাটার অর্থ পশুর খাদ্য, তাই না? পশুর খাদ্য বা পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য দুটোই আসে পরীক্ষায়। আচ্ছা, হর মানে কি? শিব ঠাকুর না? তাহলে শিব ঠাকুর যেখানে, সেখানে নিশ্চয়ই হিন্দু ধর্ম আছে। এবার কি বলেছে? মৃতদেহকে সমাধিস্থ করা। আমাদের হিন্দু ধর্মে কি সমাধিস্থ করা হয়? হয় না, কিন্তু হরপ্পা সভ্যতায় করা হতো। আমাদের আগেকার দিনে, হ্যাঁ, আমাদের মানে মৃতদেহ শয়নের যে নিয়মটা উত্তর দক্ষিণ সেভাবে
সমাধিস্থ করা হতো বিশেষ বিশেষ ক্ষেত্রে। হিন্দু সভ্যতায় একদম মানে বাচ্চাদেরকে 5 বছরের বাচ্চাদেরকে সমাধিস্থ করার নিয়ম আছে। আচ্ছা, এটা এটা আমি হরপ্পা পশুর খাদ্যটা মানে এমনি বললাম আর কি, যাতে তোমাদের একটু রিভিশন হয়। ঠিক আছে, পরেরটা দেখ। মানে একটা প্রশ্ন থেকে 2-3টে প্রশ্ন চলেই আসে। আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া। বললাম ঘোড়া আর লোহা এরা আর্যরাই আমাদেরকে শিখিয়েছিল। 2000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ আচ্ছা, আর্য যে ঋষিরা ছিল ওরাই কিন্তু উপনিষদ তৈরি করেছিল। 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, এটা আমরা খ্রিস্ট পরবর্তী যদি বলতাম তাহলে 1500 থেকে 2000 বলতাম, কিন্তু এটা খ্রিস্টপূর্বাব্দ মানে উল্টো দিকে আসে সবসময়। আগে 15,000, তারপরে মাইনাসের মতো, খ্রিস্টপূর্বাব্দ মানে মাইনাসের মতো ধরে নাও। মাইনাসের ক্ষেত্রে কি হয়, যেটা -2 -3 -2টা বড় হয়। এমনি সময় কিন্তু 3 আর 2 এর মধ্যে 2 বড় হয়, কিন্তু যখন মাইনাস হয়ে যাচ্ছে তখন -2টা বড়, ওই রকম। এটা বড় থেকে ছোট দিকে আসে, এসে 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 মানে তাতে কি হয় দেখো, 2000 থেকে 1500 হলো, তারপর আস্তে আস্তে তো 0 হবে, মানে খ্রিস্টের জন্ম হবে, তারপরে খ্রিস্ট পরটায় কি হবে 1500 থেকে 2000। এই জিনিসটা 1500 থেকে 2000ও থাকে, 2000 থেকে 1500ও থাকে। খ্রিস্টপূর্বাব্দ মানে সবসময় উল্টোটা হবে, বড় থেকে ছোট হবে। আর এমনি যদি খ্রিস্ট পর বা খ্রিস্টাব্দ হয় তখন ছোট সাল থেকে বড় সালে হয়, তাই না? আমাদের মানে 1900 সাল আগে, তারপরে 2000 সাল, সেরকম 1500 সাল আগে 2000 পরে। কিন্তু খ্রিস্টপূর্বাব্দ যদি বলে সবসময় উল্টো হয়, এটা মনে রাখবে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। প্রাচীনতম গ্রন্থ কি? আমাদের ঋগ্বেদ। আমাদের যে বেদ সেটাই হচ্ছে ঋগ্বেদ। সেটাই হচ্ছে আমাদের প্রাচীনতম গ্রন্থ, ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। আর্যদের প্রধান গ্রন্থ বেদ, এটাই তাই বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। কেন? শুনে শুনে মনে রাখতো, তখন কিন্তু লেখার ব্যাপার অত ছিল না, তাই না? তাহলে মনীষীরা কি করতো, কোনো একটা ঘটনা বা কোনো একটা শ্লোক মানে আবৃত্তি করতো, সেটা শুনে শুনে যে শিক্ষার্থী তার মনে রাখতো, তাহলে ওখান থেকে শ্রবণ থেকে শ্রুতি নামটা এসছে। আচ্ছা, বেদের অর্থ কি? এটা হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আর অর্থ যদি বলে মানে কি, মানে কি এর মানে হচ্ছে জ্ঞান, কোনো জিনিস সম্পর্কে জানা। আচ্ছা, বেদের শেষ ভাগ, এর অনেকগুলো খণ্ড আছে, হ্যাঁ, সেটাকে বলে বেদান্ত। বেদ যুক্ত অন্ত, বেদান্ত কি? বেদ যুক্ত অন্ত, সেটাকে কি বলে? বেদান্ত। বেদান্ত কি না? উপনিষদ। বেদান্ত কাকে বলে? উপনিষদকে বেদান্ত বলে। উপসংহার কোথায় লিখি আমরা? শেষে, মনে থাকবে? ওখান থেকে উপনিষদ মনে থাকবে। আর তারপরে আছে দেখো, আর্য পরিবারের প্রধান কর্তা ছিলেন পিতা। এটা তো সবারই, এখনো তাই। বাড়ির যে প্রধান সে হচ্ছে বাড়ির পিতা। আর্য পরিবারের সর্বধর্মিণী স্ত্রীকে বলা হতো, এটা আমরা সবাই জানি, এখনো তাই। আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। কাদের ছিল? আর্যদের প্রধান কাজ কৃষিকাজ ও পশুপালন। আর্যদের ধর্মাচরণের পথ ছিল যজ্ঞ, মানে কোনো কিছু হলেই ওরা যজ্ঞ করত। অনেক রকম অশ্বমেধ যজ্ঞ, তারপরে এই টাইপের অনেকগুলো যজ্ঞ ছিল, তাই না আগের দিনে। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। গ্রামের প্রধান, গ্রাম থেকে গ্রামণী, কথাটা মনে থাকবে। গ্রাম থেকে গ্রামণী, ঘর থেকে যেমন ঘরণী, গৃহ থেকে গৃহিণী, সেরকম গ্রাম থেকে গ্রামণী। আর্যদের প্রধান দুটো জনপরিষদের নাম কি?
এক হচ্ছে সভা ও সমিতি, খুব আসে এটা, সভা সমিতি, গ্রাম গ্রামণী, এই দুটো খুব আসে। সভা ও সমিতি, সভা কি, যেখানে, আচ্ছা সমিতি হচ্ছে উচ্চ স্তর আর সভা হচ্ছে নিম্ন স্তর। সভা দেখো, আমরা যদি বলি পঞ্চায়েত সভা, তাহলে কি প্রত্যেকটা গ্রামে আমাদের পঞ্চায়েত সভা থাকতে পারে, কিন্তু সমিতি কি আমাদের প্রত্যেকটা গ্রামে থাকে না। সমিতি কোথায় থাকে? ব্লকে থাকে, তাই না? পঞ্চায়েত সমিতি কোথায় থাকে? ব্লকে থাকে। তাহলে সমিতিটা বড়, তারা উপরের জিনিস, উচ্চতরের জিনিস, আর সভা নিম্ন স্তরের জিনিস, মনে থাকবে। আচ্ছা, এরপরে জৈন ধর্ম বুদ্ধ ধর্ম সম্পর্কে পড়ব আমরা। আচ্ছা, এখানে লিখবো জৈন ধর্ম আর এখানে লিখবো বৌদ্ধ ধর্ম। এখানে যা যা পয়েন্ট আছে এগুলোই আমি বলে দিচ্ছি ছকের আকারে। হ্যাঁ, জৈন ধর্মের প্রচারক কি ছিল? তা মহাবীর। আর বৌদ্ধ ধর্মের প্রচারক কি ছিল? গৌতম বুদ্ধ। হ্যাঁ, মহাবীরের প্রথম তীর্থঙ্কর, মানে এই যে জৈনদের যারা রয়েছে, মানে সন্ন্যাসী, তাদেরকে তীর্থঙ্কর বলে। তীর্থঙ্কর প্রথম কি ছিল? ঋষভনাথ। দেখো, ঋষভ কার নাম? শিবের নাম ঋষভ। তাহলে শিব কি? আদিনাথ। তাহলে একদম আদি মানে কি? প্রথম। তাহলে প্রথম যে তীর্থঙ্কর তার নাম কি? শিব বা ঋষভনাথ, মানে শিব থেকে মনে রাখবেন ঋষভ। আচ্ছা, মহাবীর হচ্ছে 23তম। এখানে লেখা নেই, হ্যাঁ এই তো এখানে লেখা আছে 23তম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ। তার মহাবীর হচ্ছে 24তম বা শেষ কে? মহাবীর। তিনি জৈন ধর্ম প্রচার করেছিলেন। হ্যাঁ, আচ্ছা 23তম কে? পার্শ্বনাথ। দেখো, আচ্ছা ঋষভনাথের আরেকটা কথা বলে দিই। প্রথম ছিল ওনার যে চিহ্নটা ছিল সেটা কি ছিল? ষাঁড়। দেখো, আর 22তম কি ছিল? অ্যারিস্টোস্টেমিনাথ। ঠিক আছে, 23 ছিল পার্শ্বনাথ, 24 ছিল মহাবীর, আর 22 ছিল অ্যারিস্টোস্টেমিনাথ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, 24টা মনে থাকছে আমাদের মহাবীর। আর প্রথম কি ছিল? ঋষভ। এই চারটে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। প্রথম কি ছিল? ঋষভ। 22 ছিল অ্যারিস্টোস্টেমিনাথ, 23 ছিল পার্শ্বনাথ, আর হচ্ছে দেখো 23 লাস্টে স আছে তো, 23 স থেকে পার্শ্বনাথ মনে থাকবে। হ্যাঁ, 23। আর 24 কি? 24 তো মহাবীর, শেষটা আমরা জানি। 22টা ইম্পর্টেন্ট, 22টা আসে অনেক সময়, সেটা হচ্ছে অ্যারিস্টোস্টেমিনাথ। 23টা পার্শ্বনাথ, আর এই যে তোমার 24টা হচ্ছে মহাবীর। এটা মনে রাখতে হবে। বর্ধমান, আচ্ছা বর্ধমানের ছোটবেলার নাম কি ছিল? আচ্ছা এখানটা বুঝলাম, বর্ধমানের ছোটবেলার নাম কি ছিল? মানে মহাবীরের ছোটবেলার নাম ছিল বর্ধমান। আর এদিকে গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? সিদ্ধার্থ। এগুলো কিন্তু গুলিয়ে যায়, তাই জন্য ছকের আকারে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও ভালো করে। হ্যাঁ, আচ্ছা, জিন শব্দের অর্থ রিপুজয়ী বা জিতেন্দ্রীয়। জৈন মানে জিতেন্দ্রীয়, যারা ইন্দ্রিয়কে জয় করেছে, তার মানে হচ্ছে জিতেন্দ্রীয়, তাদের জৈন বলে। হ্যাঁ, আচ্ছা, মহাবীর দেহত্যাগ করেন বিহারের পাবা নামক স্থানে। মহাবীর পাবা নামক স্থানে, বিহারের পাবা। আর এদিকে গৌতম বুদ্ধ কোথায়? আচ্ছা, আরেকটা কথা, এটা হচ্ছে জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। এটা খুব আসে পরীক্ষায়। দ্বাদশ অঙ্গ জৈনদের ধর্মগ্রন্থ না বৌদ্ধদের?
বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক, ত্রিপিটক, বিনয় পিটক, সত্য পিটক, অভিধর্ম পিটক, এটাই তো 3টা ত্রিপিটক, তাই না? ত্রিপিটকটা কি? পালি ভাষায় লেখা। পালি কথাটার অর্থ হচ্ছে ঝুড়ি। তাহলে দেখ কিভাবে মনে রাখবে, ত্রিপিটক থেকে পালি, পিটক মানে হচ্ছে ঝুড়ি, মানে সরি, পিটক মানে ঝুড়ি না, পালি মানে হচ্ছে ঝুড়ি। এবার অনেক সময় আসে বৌদ্ধদের ধর্মগ্রন্থগুলো কি ভাষায় রচিত, সেটা কি হবে আমাদের পালি ভাষায় রচিত। আর জৈনদের ধর্মগ্রন্থটা অর্ধমাগধী, অর্ধমাগধী বা মাগধী ভাষায়, মাগধী ভাষায়, মাগধী ভাষায়। মহাবীর থেকে মাগধী, মনে থাকবে। আর যখনই আমরা ঝুড়ি, বৌদ্ধ ধর্মের কথা মনে করবো আমরা, হ্যাঁ, ঝুড়ির কথা মনে করবো, তাহলে 3টা ঝুড়ি এই টাইপের মনে রাখতে চেষ্টা করবো। তাহলে আমাদের কিন্তু বৌদ্ধ ধর্মের যে মানে তোমার মহাকাব্যটা রয়েছে, গ্রন্থটা রয়েছে, সেটা হচ্ছে ত্রিপিটক মনে থাকবে আমাদের। আচ্ছা, জৈনগণ শ্বেতাম্বর ও দিগম্বর হিসেবে পরিচিত ছিল। জৈনরা কি? 1 নম্বর ছিল শ্বেতাম্বর, শ্বেতাম্বর, আর 2 নম্বর ছিল দিগম্বর। আর বৌদ্ধ ধর্মের 2টো ভাগ, একটা কি? হিনজান, আর একটা মহাযান। হিনজান শাখাটি কোন ধর্মের শাখা? তাহলে বলতে কি হবে? এটা হবে বৌদ্ধ ধর্মের। হিনজান, মহাযান। শ্বেতাম্বর, দিগম্বর। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবে? দেখো, শ্বেতাম্বর মানে যারা হচ্ছে শ্বেত বস্ত্র পরিহিত, শ্বেত বস্ত্র পরিধান করত। আর দিগম্বর হচ্ছে তারা নির্বস্ত্র ছিল, নির্বস্ত্র থেকে উপাসনা করত, নির্বস্ত্র। হ্যাঁ, তাহলে দিগম্বর যার দিগ্বিদিক জ্ঞান, মানে আমরা বলি না দিগ্বিদিক জ্ঞান নেই, মানে নির্বোধ। হ্যাঁ, তাহলে দিগম্বর থেকে নির্বস্ত্রটা মনে থাকবে, যা হচ্ছে যারা নির্বস্ত্রভাবে থাকতো। আর শ্বেতাম্বর কি? শ্বেত বস্ত্র যারা পরিধান করতো। আচ্ছা, বস্ত্রর সাথে ইন্দ্রিয়র একটা সম্পর্ক আছে। কেমন? দেখো, আমরা লজ্জা নিবারণের জন্যই তো বস্ত্র পরি, আর সেটাই বলছে, দেখো জিতেছে এরা, ইন্দ্রিয়কে জয় করে নিয়েছে, মানে এদের লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয় বলে, সেরকম অবস্থা। তাই মনে রাখার জন্য বলছি, এটা মনে রাখবে, এখান থেকে মনে রাখবে, বস্ত্র থেকে ইন্দ্রিয় কথাটা মনে রাখবে। আর হিনজান, মহাযান এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। এই 2টো খুব আসে। শ্বেতাম্বর, দিগম্বর কোন ধর্মের? জৈন ধর্মের। হিনজান, মহাযান কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? কপিলাবস্তুর লুম্বিনী। গৌতম বুদ্ধ কোথায়? কপিলাবস্তু, নেপালে। হ্যাঁ, লুম্বিনী, লুম্বিনী উদ্যানে। আচ্ছা, আর কি? আর দেখো, যেখানে গৌতম বুদ্ধ মানে তার সিদ্ধি লাভ করে সেটাকে কি বলে? বুদ্ধ গয়া, বুদ্ধ গয়া বলে না? হ্যাঁ, মানে উনি যেখানে অশ্বত্থ গাছের নিচে যেখানে উনি নির্বাণ লাভ করেছিল তাকে বলে বুদ্ধ গয়া। আচ্ছা, আরো কয়েকটা কথা আমাদেরকে এখানে জানতে হবে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ, নির্বাণ মানে কি? মুক্তি লাভ। মানুষের মুক্তি কখন হয়? মৃত্যুর সময়। তাহলে বৌদ্ধদেবের মৃত্যুকেই কি বলা হয়? মহাপরিনির্বাণ। আর কি আছে? ধর্মচক্র প্রবর্তন, মানে হচ্ছে গৌতম বুদ্ধ সবার যে তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন সেটাই হচ্ছে মহাধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, আর যখন উনি নিষ্ক্রমণ মানে কি? বেরিয়ে যাওয়া,
মহাবিনিষ্ক্রমণ মানে যখন উনি গৃহত্যাগ করেছিলেন, গৃহত্যাগ বা বাড়ি থেকে বেরিয়েছিলেন, ধর্মচক্র প্রবর্তন মানে ধর্ম প্রবর্তন করেছিলেন, ধর্ম প্রবর্তন। এখান থেকে এটা মনে থাকবে, কিন্তু এগুলো আসে, এগুলো কোনটা মানে কোনটাকে কি বলে সেটা আসে। আচ্ছা, বুদ্ধদেব কোথায় মারা গিয়েছিলেন? এই যে মৃত্যু, যেটা মহাপরিনির্বাণ, এটা কোথায়? গোরক্ষপুরে। হ্যাঁ, গোরক্ষপুরে, কুশীনগর, কুশীনগর মনে রাখবে, কুশীনগর, কুশীনগরে। আর এটা কোথায়? পাবানগরে। জৈন ধর্ম পাবা, বৌদ্ধ ধর্ম কুশীনগরে, আর হচ্ছে জৈন ধর্মে মানে মহাবীর, সেটা হচ্ছে পাবানগরীতে। বুদ্ধদেব প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, পালি ভাষায় রচিত, পালি কথার অর্থ ঝুড়ি, এটা আমি আগেই বললাম। বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়, খুব ইম্পর্টেন্ট। এই যে মহাপরিনির্বাণ, মহাধর্মচক্র, মহাবিনিষ্ক্রম, সবেতেই মহা আছে, তাই না? মহান, তাহলে এটাও কি এটা কি মহাকাশ্যপ। হ্যাঁ, মহাকাশ্যপের নেতৃত্বে ত্রিপিটক রচিত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মহাকাশ্যপের নেতৃত্বে ত্রিপিটক রচিত হয়। মহাগুলো সব একদিকে হবে, মহা যেটা আছে, মহান হচ্ছে বৌদ্ধ ধর্ম, এখান থেকে মনে রাখবে। আচ্ছা, আর কি আছে এখানে? বুদ্ধদেবের যে পূর্বজন্মের যে ঘটনাগুলো, সেটা কি, সেটা কোথায়, কোন গ্রন্থে আছে বলতো? জাতকে আছে। জাতকের গল্প ছোটবেলায় পড়েছি না, জাতকের গল্প। এটাই হচ্ছে অজন্তা ইলোরাতে গুহা চিত্রে আছে, অজন্তায় আছে, অজন্তা গুহাচিত্র, সেটা হচ্ছে জাতকের গল্প আছে। অজন্তা থেকে জাতক মনে থাকবে, আর জাতকের গল্প হচ্ছে বুদ্ধদেবের যতগুলো জন্মের কথা সব জাতকের গল্পতে আছে, ঠিক আছে? এখানে আছে মগধের রাজা বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। আচ্ছা, আর সেরকম কিছু লেখা নেই জৈন ধর্ম সম্পর্কে, এগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, এই দুজনের সমসাময়িক রাজা অনেক সময় আসে, কি হবে? রাজা প্রসেনজিৎ। হ্যাঁ, রাজা প্রসেনজিৎ হচ্ছে এদের দুজনের সমসাময়িক। আচ্ছা, আর তারপরের টপিকটা কি বলেছে? বিম্বিসার আরেকজন হবে, আরেকটা হবে রাজা বিম্বিসার। না, এটা রাজা প্রসেনজিতের ঘটনাটা আলাদা, এটা নয়, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, দুজনেই কার সময়ে ধর্মমত প্রচার করেন মগধে, সেটা হচ্ছে বিম্বিসার। এটা আসে রাজা প্রসেনজিতের ঘটনাটা অন্য, আমার এখন মনে পড়ছে না, ঠিক আছে, বাদ দাও। সেটা হচ্ছে, আচ্ছা, কি বলছে? বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। হ্যাঁ, আর অজাতশত্রু মানে এনার যে ছেলে অজাতশত্রু, এর কি উপাধি ছিল? কুনিক। কিভাবে মনে রাখবো? অজাত কুজাত, মনে থাকবে? অজাত কুজাত, মোটেই অজাত কুজাত নয়, আমি বোঝানোর জন্য বলছি। অনেকেই আমরা বলি না অজাত কুজাত, এখান থেকে মনে রাখবে। অজাত থেকে অজাতশত্রু, আর কু থেকে কুনিক। আচ্ছা, বিম্বিসার কি করে মনে রাখবে? দেখো, প্রতিবিম্ব, অনেকগুলো প্রতিবিম্ব কখন তৈরি হয়? যখন মানে অনেকগুলো আয়না পরপর রাখা হয় না, তাহলে শ্রেণীতে রাখা হয়। যদি সমান্তরালে রাখা হয়, শ্রেণীতে মনে রাখবে, তাহলে এটা মনে থাকবে।
একটা যদি অজাত কুজাত থেকে তুমি অজাতশত্রু কণিক মনে রাখো, বাকি যেটা শ্রেণিক, কণিক আর শ্রেণিক দুটো কথাটা ভুলিয়ে যায়। শ্রেণিকটা হচ্ছে বিম্বিসার হবে, বিন্দুসার কিন্তু নয়, বিন্দুসার কিন্তু নয়। বিন্দুসার আরেকটা নাম আমরা পাবো পরে পড়তে পড়তে। বিন্দুসার, বিন্দুসার কিন্তু নয়, এটা কি বিম্বিসার। বিন্দুসার একটা পরে একদিন একটা গল্প বলবো, ওনার একটা গল্প আছে। আচ্ছা, পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ী, স্থাপন করেন পাটলিপুত্র। হ্যাঁ, পাটলিপুত্র কে মানে কে প্রতিস্থাপন করেন, মানে স্থাপন করেন যে, তার নাম হচ্ছে উদয়ী। হ্যাঁ, কার সময় উদয় হয় সেটা থেকে উদয়ী মনে রাখবো, পাটলিপুত্র। নন্দবংশের প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ। নন্দবংশের প্রতিষ্ঠা, আচ্ছা আবার নন্দবংশটা একটু বলি। নন্দবংশ, এর প্রথম রাজা কে ছিলেন? প্রথম ছিলেন মহাপদ্মনন্দ, আর শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। আচ্ছা, এই ধননন্দকে সেদিন আমি একটা গল্প বলছিলাম, ওই ধননন্দ হচ্ছে, ধননন্দকে প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত আর কৌটিল্য, কৌটিল্য মিলে হারিয়েছিল, কৌটিল্য মিলে হারিয়েছিল ধননন্দকে। হ্যাঁ, তারপরে মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, সে এই কিন্তু শূদ্র বংশজাতীয় ছিল, শূদ্র, শূদ্ররা কিন্তু আগের দিনে রাজা হতো না। ধননন্দের এক রাজকর্মচারী ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার সাথে কৌটিল্য মিলে হ্যাঁ ধননন্দকে পরাজিত করেছিলেন, তারপরে মৌর্য সাম্রাজ্যের সূচনা হয়েছিল। তাহলে মহাপদ্মনন্দ এটার প্রতিষ্ঠা করেছে, ধননন্দ এখানে মানে একদম শেষ রাজা ছিল। এ অত্যাচারী ছিল, ধননন্দ প্রচুর অত্যাচারী ছিল। আর এই সময় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্ভবত ওনার সেনাপতি ছিল। হ্যাঁ, বা ভালো মানে যুদ্ধ করতে পারতো, এইরকম ও রাজকর্মচারী ছিল আর কি। তাহলে নন্দবংশের এইটুকু আমরা জানবো। আর দেখো, তারপরে বললাম ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। ওই যে ইতিহাস ওনার পক্ষে, এবং ইতিহাস অনেক গল্পও রয়েছে ওনাকে নিয়ে। ধননন্দকে কে পরাজিত করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত এই মানে এই অত্যাচারী রাজাকে এ হারিয়েছিল, এই জন্য একে কি বলে? প্রথম ঐতিহাসিক রাজা ভারতের। প্রথম মানে তার কাজগুলো ইতিহাস সৃষ্টি করার মতোই। হ্যাঁ, যার সাথে চাণক্য বা কৌটিল্য আছে সে তো ইতিহাস সৃষ্টি করবেই, তাই না? চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করে। বললাম চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে। 324 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, এখান থেকেই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে 324 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টের জন্মের 324 বছর আগে এই মৌর্য বংশের এনার চন্দ্রগুপ্ত দিয়ে কি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস এদেশে আসে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস, হ্যাঁ, ইনি কি গ্রিক থেকে এসেছিলেন, গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে মেগাস্থিনিস ভারতে এসেছিল। কার সময়? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কিভাবে মনে রাখবে দেখো, সেলুকাসের মেয়ের নাম ছিল হেলেনা। এই হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে দিয়েছিল। হ্যাঁ, চন্দ্রগুপ্তের কাছে সেলুকাস হেরে গেছিল। হ্যাঁ, হেরে গিয়ে ওনার মেয়ের সাথে, হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে দিয়েছিল। সেটা তাহলে গ্রিকের ব্যাপার, তাহলে গ্রিক থেকে মেগাস্থিনিস আসছে।
অন্যরকম নামটা এখান থেকে। তাহলে মৌর্য সাম্রাজ্য মেগাস্থিনিস, মনে থাকবে এটা এখান থেকে, মৌর্য রাজ্যের সময় এসেছিল। সেই জীবনে জৈন ধর্ম মানে গ্রহণ করেন, জৈন ধর্ম। হ্যাঁ, জৈন ধর্ম। মৌর্য এই শ্রাবণ বেলগোনা, দক্ষিণ ভারতের শ্রাবণ বেলগোনা বলে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে ভদ্রবাহুর নেতৃত্বে হ্যাঁ তিনি জৈন ধর্ম গ্রহণ করেন, প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে উনি প্রথমে রাজকার্যর দিকে আসেন কার হাত ধরে? কৌটিল্যর হাত ধরে। তারপরে ভদ্রবাহুর নেতৃত্বে শ্রাবণ বেলগোনাতে গিয়ে, হ্যাঁ ওখানে শ্রাবণ বেলগোনা গিয়ে উনি হচ্ছে অনাহারে, মানে শেষ বয়সে গিয়ে উনি অনাহারে দেহত্যাগ করেন। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি নেন। এটা কিভাবে মনে রাখবে? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার আরেকজন আছে হচ্ছে বিন্দুসার। প্রথম চন্দ্রগুপ্তের ছেলের নাম হচ্ছে বিন্দুসার। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রত্যেক দিন কৌটিল্য একটু একটু করে বিষ খাওয়াতো খাবারের সাথে। একদিন কি হয়েছে, কৌটিল্য মানে ওনাকে বলেই দিয়েছিল যে দেখুন, আপনি আপনার খাবার কাউকে খাওয়াবেন না কখন। কিন্তু একদিন চন্দ্রগুপ্তের স্ত্রী, সে হচ্ছে গর্ভবতী অবস্থায় মানে ওনার স্বামীর খাবারটা খেয়ে নিয়েছিল। হ্যাঁ, মানে খানিকটা জেদের বশবর্তী হয়ে, যে আমি আপনার জেদের বশবর্তী না, মানে হয় না অনেক সময় অধিকার থাকে যে আমি আজকে তোমাকে খাইয়ে দেবো বা আমি খাবো তোমার সাথে, এই টাইপের আর কি। যাই হোক, তো প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের যে স্ত্রী ছিল, সে সেই খাবারটা মানে গ্রহণ করে। এবার চন্দ্রগুপ্ত কিন্তু নিজেও জানতো না যে ওটায় বিষ মেশানো আছে। হ্যাঁ, যে প্রত্যেকদিন একটু একটু করে বিষ দেয়, কে না কৌটিল্য। তার কারণ হচ্ছে আগেকার দিনে কি করতো, যদি একজনকে মানে যে ধরনের বিষ ছিল প্রতিদিন যদি একটু সম পরিমাণে দেওয়া হয়, তাহলে তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হতো। মানে একটা বিষ বলতে সাধারণত কি করতো দেখো, মানে যেহেতু এত বড় একটা নন্দবংশ মানে ধ্বংস করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছে, এর পিছনে প্রচুর নাগকন্যা মানে শত্রুরা পাঠাতো, নাগকন্যা। হ্যাঁ, এরা বিশেষভাবে ট্রেন ছিল, এদের কাছে বিষ থাকতো, সাপের বিষ, সেটা দিয়ে চন্দ্রগুপ্তকে হত্যা করতে পারে। এটা কৌটিল্য মানে আগে থেকেই বুঝতে পারতো। হ্যাঁ, যে মানে পেরেছিল যে এরকম নাগকন্যাদের দিয়ে ট্র্যাপ করে চন্দ্রগুপ্ত মৌর্যকে মানে মারা হতে পারে। এই জন্য উনি প্রত্যেকদিন ওনার খাবারে, চন্দ্রগুপ্ত মৌর্যের খাবারে একটু করে বিষ দিত। এবার ওনার মহিষী মানে চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী যে ছিলেন, তিনি একদিন ভুল করে সেই খাবারটা খেয়ে নেন। এরপরে খবর যায়, এবং অসুস্থ হয়ে যায়, কৌটিল্যের কাছে খবর যায়। কৌটিল্য তখন এসে ওই রাজমহিষী যে ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী, তার পেট কেটে এই বিন্দুসারকে বের করে নিয়ে আসে। কিন্তু সাথে সাথে মহিষী মারা যান, কিন্তু এই বিন্দুসারের জীবন বেঁচে যায়। এবার বিন্দুসারের মাথার উপরে একটা মানে বিষ জমে গেছিল, ওই যে বিষটাকে খেয়ে নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী, সেই বিষটা কি হয়, এই বিন্দুসারের কপালে জমে যায়, এই জন্যই একে বিন্দুসার বলে। হ্যাঁ, তাহলে অমিত্রাঘাত এর উপাধি কি ছিল দেখো, অমিত্র মানে কি, মিত্র মানে বন্ধু, অমিত্র মানে শত্রু, শত্রুর আঘাতেও যে বেঁচে গেছে, এই জন্য বিন্দুসার। মনে থাকবে কথাটা, গল্পটা এই জন্যই বললাম যাতে বিন্দুসারের সাথে আমরা বিষের কানেকশনটা বুঝতে পারি। বিষের কানেকশন বুঝলেই আমরা বুঝতে পারবো অমিত্রাঘাত, যে শত্রুর আঘাতেও যে বেঁচে থাকে। সে বেঁচেছিল কিভাবে না, তার কপালে ওই যখন পেট কেটে মানে সার্জারি করে না, মানে ওই তরোয়াল দিয়ে কৌটিল্য এসে মহিষীর পেটটা কেটে দেয়। হ্যাঁ, তাহলে প্রচুর রক্তক্ষরণের কারণে উনি মারা যান, কিন্তু ওনার সন্তান বেঁচে যায়। ওখান থেকে মানে মনে থাকবে বিন্দুসার কথাটা।
মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে অশোক। মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে অশোক। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হলুদ রঙের দাগ দিয়ে দিয়েছি, তোমরা বইতে হাইলাইট করে নেবে, পড়তে সুবিধা হবে।